যিনি সরাসরি গুলি করেছেন তিনি আসামি হবেন, আবার এই গুলির আদেশ যিনি দিয়েছেন তিনিও আসামি হবেন। সাগর রুনি হত্যা মামলাটা দীর্ঘ প্রায় 1 যুগ ধরে তদন্ত চলছে এবং এই কাজটা আসলে কিভাবে এগোবে? এই বিচার বিস্তৃত আকারে করা যাবে না, উচিত নয়। টুকু ফাইলপত্র দেখার আমার সুযোগ হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এটা এগোতে দেওয়া হয়নি। র্যাব তো বাস্তবিক অর্থে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি না, ইনভেস্টিগেশনের কোনো অভিজ্ঞতা র্যাবের নাই। মানবজমিন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাজিদুল হক। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ শিশির মনির, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী। শিশির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ফৌজদারি মামলায় অন্যতম আলোচিত একজন আইনজীবী শিশির মনির। তার ক্যারিয়ারে খন্দকার মাহবুব হোসেন এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জুনিয়র হিসেবে কাজ করেছেন। খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ফৌজদারি আইনজীবীদের একজন। আমরা আজ অনুষ্ঠান থেকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অন্যতম আলোচিত একজন সিনিয়র আইনজীবী, তিনি শারীরিকভাবে অসুস্থ, আমরা তার সুস্থতা কামনা করছি। আজকের আলোচনাটা আসলে আমরা শুরু করতে যাচ্ছি। তো শিশির ভাই, যেটা দেখা গেল সর্বশেষ আপনি একটা খুবই আলোচিত মামলায় সংযুক্ত হলেন, যেটা আসলে সাগর রুনি হত্যা মামলা, সাংবাদিক দম্পতি। সাগর রুনি হত্যা মামলাটা দীর্ঘ প্রায় 1 যুগ ধরে তদন্ত চলছে এবং 100 বারেরও বেশি সময় এই মামলায় সময় নেওয়া হয়েছে এবং যেটা আমাদের মাননীয় প্রধান বিচারপতিও সম্প্রতি এক বক্তব্যে উল্লেখ করেছেন। এই মামলাটা আসলে আপনি যুক্ত হলেন কিভাবে? ওই ভিকটিম পরিবার আসলে আপনাকে কেন যুক্ত করলো বা আপনিও বা কেন যুক্ত হলেন? আসলে ভিকটিম পরিবারের পক্ষ থেকেই আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে, আমিও তাদের সঙ্গে কথা বলেছি। অন্যান্য সমাজের অন্যান্য মানুষের মতো আমিও যখন দেখতাম যে বারবার সময় নেওয়া হয়, 113 বার সময় নেওয়া হয়েছে র্যাবের পক্ষ থেকে, কিন্তু কোনো অগ্রগতি নেই। এবং এই মর্মে আমাদের প্রধান বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিপোর্টগুলোতেও আসছে। তো তারা হয়তো মনে করেছে যে এখানে যে প্রক্রিয়া অগ্রসর হচ্ছে সেখানে যদি আইনজীবীর মাধ্যমে তাদের কথাগুলি উপস্থাপন করা যায় তাহলে হয়তো আরও ইফেক্টিভ হবে। আমার কাছে মনে হয়েছে যে এটার একটা ন্যায় বিচার হওয়া উচিত। যেই দায়ী হোক না কেন, যেই তার পিছনে থাকুক না কেন, এটা আদালতের সামনে আসা উচিত, ইনভেস্টিগেশনটা প্রপারলি কমপ্লিট হওয়া উচিত। সেই জন্য বাংলাদেশের আইনে ফৌজদারি কার্যবিধির 493 ধারায় একটি বিধান আছে, যদি কোনো ইনফরমেন্ট অথবা কমপ্লেইনেন্ট তার পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট আইনজীবী দিতে চায় রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য, তাহলে ইনভেস্টিগেশন পিরিয়ডে, ট্রায়াল পিরিয়ডে এবং আপিল পিরিয়ডে দেওয়ার বিধান আছে। এই জন্যই মূলত ওই আইনের বিধান অনুযায়ী আমি এখানে ইনক্লুড হয়েছি। এমনিতে আপনার কাছে কি মনে হয়, এত দীর্ঘদিন আসলে এই মামলাটার তদন্ত এগোনে কেন, বা অপরাধীদের আমরা চিহ্নিত করতে পারিনি কেন, বা আমাদের দেশের তদন্ত সংস্থা বা যতটুকু ফাইলপত্র দেখার আমার সুযোগ হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এটা এগোতে দেওয়া হয়নি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোনো একটা পয়েন্টে গিয়ে, কোনো একটা জায়গায় গিয়ে আর ফার্দার ইনভেস্টিগেট করতে হবে, করে মাস্টার মাইন্ড বের করতে হবে। আমার বিবেচনায় যতটুকু আমি আইন কানুন বুঝি তাতে মনে হয়েছে এখানে অবস্ট্রাকশন ছিল। এখন অবস্ট্রাকশন কে ক্রিয়েট করেছে, কিভাবে ক্রিয়েট করেছে, সেগুলো আমরা ফার্দার, এখন যে টাস্ক ফোর্স গঠন হয়েছে সেগুলোর সাথে কাজ করলে জিনিসটি স্পষ্ট হবে। মানে তদন্তকারীরা যদি স্বাধীনভাবে তদন্ত করতে পারতো তাহলে হয়তো বের করতে পারতো, এটা অবশ্যই আমি মনে করি আমাদের দেশের তদন্ত সংস্থার কোনোটা বেশ এফিশিয়েন্ট এবং ইকুইপড। তারা যদি স্বাধীনতা দেওয়া হয়, তারা সব জায়গায় যদি যেতে পারে, সব কাজ করতে পারে, সব ধরনের পদক্ষেপ নিতে পারে, তাহলে এই ধরনের মিস্ট্রি তারা অতীতেও বের করেছে, রহস্য উন্মোচন করেছে, এখনও এটাও পসিবল ছিল। সেই অবস্ট্রাকশনটা প্রাথমিক অর্থে আমি একটা অবস্ট্রাকশন দেখেছি, সেটা হলো হাইকোর্টের যে রিট ছিল, ওই রিটে র্যাবের কাছে এটা হস্তান্তর করা হয়। ওই রিটে যে র্যাবের কাছে হস্তান্তর করা হলো, র্যাব তো বাস্তবিক অর্থে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি না, তার দায়িত্ব এটা না। র্যাব হলো মূলত এনফোর্সমেন্ট এজেন্সি, ইনভেস্টিগেশনের কোনো অভিজ্ঞতা র্যাবের নাই। মূলত বাংলাদেশে পিবিআইকেই ইনভেস্টিগেশনের প্রধানতম একটি হাতিয়ার হিসেবে বলা হয়, এফিশিয়েন্ট হাতিয়ার। সেখানেও এটা যায়নি। সেই জন্য এই অবস্ট্রাকশনটা দূর হয়েছে, এখন টাস্ক ফোর্সের কাছে গিয়েছে। মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে আমরা বলেছি যে সকল ধরনের এফিশিয়েন্ট লোকদের দিয়ে কমিটি গঠন করেন, সেখানে পিবিআই থাকুক, সেখানে সিআইডি থাকুক, সেখানে গভর্নমেন্টের আরও যে সমস্ত এজেন্সি আছে সেখানে থাকুক,
সব বের হয়ে আসবে। তদন্ত কমিটি কি তদন্ত করবে নাকি তারা এটা সুপারভাইজ করবে এরকম কিছু? না, যে টাস্ক ফোর্স গঠন করবে ওই টাস্ক ফোর্স তদন্ত করবে, নিজেরাই তদন্ত করবে। এবং সেখানে আমি আশা করব যে এফিশিয়েন্ট অফিসারদেরকে নেওয়া হবে, যাদের ট্র্যাক রেকর্ড আছে অতীতে এই ধরনের মিস্টেরিয়াস বিষয়গুলোকে উন্মোচন করার ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে যেন ইনক্লুড করা হয়। কোর্ট তো 6 মাসের একটা সময় দিল, তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে তদন্তটা আসলে যে পর্যায়ে আছে এখন এটা এই সময়ের মধ্যে বের করা সম্ভব? যা আমি দেখেছি যতটুকু কনফিডেন্সিয়াল রিপোর্ট, আমার কাছে তো মনে হয়েছে কেউ যদি দিন কাউন্ট করে তদন্ত কাজ সম্পন্ন করতে চায়, সত্যিকারের ইম্পর্টেন্স দিতে চায়, তাহলে সম্ভব। 5ই আগস্ট বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের পর সংস্কার বিষয়টা নিয়ে খুব আলোচনা চলছে, যদিও কেউ কেউ আবার বলছেন যে এটা খুব বেশি ব্যবহৃত হয়ে যাচ্ছে কিনা এই শব্দটা। বিচার বিভাগের সংস্কার নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে। আমি যদি খুব সংক্ষেপে বলতে বলি আপনাকে, তাহলে আপনি বিচার বিভাগে আসলে একটা, দুটো বা তিনটা পরিবর্তন যদি হতে হয় কি হওয়া প্রয়োজন? প্রথম পরিবর্তন হওয়া প্রয়োজন আইন মন্ত্রণালয় থেকে সচিবালয়কে পরিবর্তন করে মাজদার হোসেন মামলার রায়ের অনুযায়ী সুপ্রিম কোর্টের অধীনে বিচার বিভাগীয় সচিবালয় নিয়ে আসা এবং নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি, শৃঙ্খলা, বদলি সব কিছুই সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা। এই জন্য মূল ব্যারিয়ার হলো বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 116। সেখানে বলা আছে যে এই শৃঙ্খলা, পদোন্নতি ন্যস্ত হবে মহামান্য রাষ্ট্রপতির উপর এবং তা বাস্তবায়ন করা হবে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে। এটি চেঞ্জ করতে হবে, সুপ্রিম কোর্টের উপরই ন্যস্ত হবে, সুপ্রিম কোর্টেই সেটি বাস্তবায়ন করবেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটি হওয়া উচিত ফার্স্ট সংস্কার। সেকেন্ড, একটি বড় সংস্কার হওয়া উচিত হাইকোর্টে যে বিচারপতি নিয়োগ দেওয়া হয় সেই জন্য সুনির্দিষ্ট লিখিত কোনো নীতিমালা নেই, কোনো আইন নেই, এটি দ্রুত করা প্রয়োজন। থার্ড হলো সিনিয়র অ্যাডভোকেট করা এবং আপিল বিভাগের আইনজীবী বানানো। এগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি পদ্ধতি ডেভেলপ করে কোয়ালিটি আইনজীবী যেন পাওয়া যায়, সেই জন্য ক্রাইটেরিয়া ফিক্স করে দেয়া যে সিনিয়র আইনজীবী হতে গেলে এই জিনিস থাকতে হবে, আপিল বিভাগের আইনজীবীর দরখাস্ত করতে গেলে এই বিষয় থাকতে হবে। এই কয়েকটা জিনিস যদি এখানে ইন্ট্রোডিউস করা হয়। আরেকটি বড় জিনিস এখানে আছে জুডিশিয়ারির বাজেট। জুডিশিয়ারির বাজেট অত্যন্ত অল্প এবং জুডিশিয়ারির বাজেট জুডিশিয়ারি করতে পারে না, বিচার বিভাগকে বিচার বিভাগের বাজেট করতে দেওয়া হয় না। আর সর্বশেষ বিষয়টি থাকবে পদ ক্রিয়েট করা। যেমন নিম্ন আদালতে বিচারক আছে এখন 2183 জন, কিন্তু বিচারক আরও প্রয়োজন। এটি সুপ্রিম কোর্ট নিজে পদ ক্রিয়েট করতে পারছে না, তারা বলতে পারছে না যে এখানে আরও বিচারক নেওয়া হবে, সেটিকে নির্ধারণ করতে হচ্ছে, সরকারের উপর নির্ভর করতে হচ্ছে। এই 4-5টি বড় কাজ যদি করে ফেলা যায়, আমার ধারণা রিয়েল টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স এবং জুডিশিয়ারির বেনিফিট সংস্কার করার পরে মানুষ পাবে। জুলাই বা আগস্ট মাসে বাংলাদেশে যে এক ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, এটার বিচারের জন্য এরই মধ্যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা এক ধরনের কাজ শুরু করেছে। এই কাজটা আসলে কিভাবে এগোবে এবং এটা আসলে আপনি খুব বিস্তৃত বিচার হওয়া প্রয়োজন নাকি যারা এসব মূল কালপিট তাদেরকে আইনের আওতায় আনা উচিত? আমি মনে করি এই বিচার বিস্তৃত আকারে করা যাবে না, উচিত নয়। এই বিচার করা উচিত সিলেক্টিভ, যাদেরকে পাবে সত্যিকার অর্থেই যারা জড়িত ছিল তাদের এবং তাদের সুপিরিয়র অফিসারদের, কমান্ড রেসপন্সিবিলিটি যাদের ছিল তাদের। এই আইনি বিধান আছে, যিনি সরাসরি গুলি করেছেন তিনি আসামি হবেন, আবার এই গুলির আদেশ যিনি দিয়েছেন তিনিও আসামি হবেন, যারা সিদ্ধান্ত নিয়েছে তারাও একই মামলার আসামি হবেন। এই জন্য আমার কাছে মনে হয় এটিকে এমন বিচার করা উচিত নয়, ওপেন করা উচিত নয় যা আসলে আর পরবর্তীতে এটাকে সফলভাবে সম্পন্ন করা না যায়। সেই জন্য খুব সিলেক্টিভ ওয়েতে তদন্ত রিপোর্ট প্রস্তুত করে সিলেক্টিভ মামলা এবং সিলেক্টিভভাবেই সেটাকে শেষ করে দেওয়া উচিত, এটাকে ওয়াইড স্প্রেড করা উচিত না। এই আইনে তো আসলে এক ধরনের সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে যারা ওই অপারেশনে জড়িত ছিল এদের প্রত্যেককেই তো আসলে আইনের আওতায় আনা সম্ভব। হ্যাঁ, এই আইনের নথি দেখতে হবে, কে কাকে নির্দেশ দিয়েছে, কি ধরনের নির্দেশ দিয়েছে, কার দায়িত্ব ছিল বিরত রাখার কিন্তু বিরত রাখতে পারে নাই। এই যে 1500 সামথিং ছাত্র জনতা মারা গেল, কাদের গুলিতে মারা গেছে, তারা হবে ডাইরেক্ট আসামি, আর তার যে ঊর্ধ্বতন অফিসার হবে কমান্ড রেসপন্সিবিলিটির আসামি। সেই অফিসার যদি ডিএমপি কমিশনারের নিচে যদি একটা থানার ওসি হয়ে থাকেন তিনি,
তার উপরে যদি ডিএমপি কমিশনার থাকেন তিনি, তার উপরে যদি আইজিপি থাকেন তিনি, তার উপরে যদি মিনিস্ট্রি অফ হোম থাকেন তিনি, কিংবা ইন্টার কমিউনিকেশন কী হয়েছে, এই এভিডেন্সগুলো সংরক্ষণ করাটা এখানে একটা চ্যালেঞ্জ হবে। কিন্তু যদি প্রসিকিউশন সেটা পারে আদালতের সামনে উপস্থাপন করতে, আইনটা সংশোধন করে এই উপস্থাপন করতে পারে, তাহলে আমার ধারণা এটা একটা ক্লাসিক কেস হবে। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অধীনে সাব ক্যাটাগরি হবে মার্ডার, সাব ক্যাটাগরি হবে টর্চার, সাব ক্যাটাগরি হবে একটা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, গুম এবং খুন। কালকে একটা আলোচনা বলছিলেন যে ঘুমের বিচারের জন্য বাংলাদেশে আসলে কোনো আইন নেই ওভাবে, তাহলে কি এখানে আইন সংশোধন করে তাদেরকে বিচারের আওতায় আনা সম্ভব? হ্যাঁ, বাংলাদেশের মূল ফৌজদারি আইনটা তো হলো দণ্ডবিধি, তার সঙ্গে আছে ফৌজদারি কার্যবিধি। এখানে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বলতে কোনো বিধান নাই, কোনো অপরাধ নাই। তো যদি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স পৃথিবীতে একটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হিসেবে পরিচিত, এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম, এটা আইসিসি বা রুম স্ট্যাটিউটের অধীনেও একটা ক্রাইম, তাহলে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কথাটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি সাব ক্যাটাগরি হিসেবে এখন নাই। আইনটা সংশোধন করতে হবে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সকে এখানে ঢোকাতে হবে। এবং আমি মনে করি বিচার যখন করা হবে তখন সেটা স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল বিচার হতে হবে। সেটার জন্য আইন পরিবর্তন করা প্রয়োজন, এভিডেন্স অ্যাপ্লিকেবল করা প্রয়োজন। এভিডেন্স অ্যাক্ট এখন প্রযোজ্য না, সেই এভিডেন্স অ্যাক্টটাকে অ্যাপ্লিকেবল করা প্রয়োজন। বিদেশি আইনজীবীদের এখানে আসতে দেওয়া প্রয়োজন, লাইভ সম্প্রচার করা প্রয়োজন। এবং বিদেশি আইনজীবী যদি এখানে আসতে চায়, আসামির পক্ষে আসতে চায়, রাষ্ট্রের পক্ষে আসতে চায়, প্রসিকিউশনের পক্ষে আসতে চায়, সবাইকেই অ্যাক্সেস দিয়ে এই কাজটি করা উচিত, যেন ট্রান্সপারেন্ট হয় এবং অ্যাকিউজদের যে সমস্ত স্বার্থ আছে, অধিকার আছে, প্রতিটাই যেন নিশ্চিত করা হয়। বাংলাদেশে গত অনেকগুলি বছরে নানা নিবর্তনমূলক নানা আইন হয়েছে, বিশেষ করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা বিভিন্ন রকম যেসব আইন নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এগুলি আসলে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায় বা এগুলি আসলে পর্যালোচনার জন্য কি কোনো ব্যবস্থা থাকা দরকার এখন? না, অবশ্যই দুটো আইন সবচাইতে বেশি এই ক্ষেত্রে আমরা দেখেছি নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। একটা হলো স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, আরটা হলো সর্বশেষ সাইবার সিকিউরিটি আইন, যা আগে ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারও আগে ছিল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইন 2006। এই দুটো আইনের সবচাইতে অপপ্রয়োগ দেখা গেছে। রাষ্ট্রের জন্য ক্ষতিকর মিটিং হচ্ছে, এই জন্য মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। হাজার হাজার মামলা আছে এবং আমার ধারণা যে কয়েক লক্ষ মামলা রাজনৈতিক বিবেচনায় তখন হয়েছে, তার অন্তত 30-40 ভাগ মামলা হবে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে করা। এই জন্য এই স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের কোনো প্রয়োজন নাই আসলে। কারা মিটিং করছে, রাষ্ট্রবিরোধী মিটিং হচ্ছে, তারা ষড়যন্ত্র করছে, এই কথা বলে সেডিশনের কেস দিয়ে দেয়া, 15(3) এর মামলা করে দেয়া, স্যাবোটেজের কেস করে দেয়া, তারপরে তারা কি করছে এখানে, তারা এক ধরনের তৎপরতা চালাচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে। এই আইনটাকে পরিপূর্ণভাবে বিলুপ্ত করে দেওয়া উচিত। এটার কোনো প্রাসঙ্গিকতা নাই। 1973 এর আইন, এটার থাকা উচিত না। আর সেকেন্ড আইন হলো সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি আইনের দুটো পার্ট আছে। একটা পার্ট আছে যেটা মত প্রকাশের স্বাধীনতাকে সাংঘাতিকভাবে বাড়িত করে, যেটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এবং কনস্টিটিউশনালি গ্যারান্টিড যে রাইট আছে, এটা মানুষকে দেয় না। আরেকটা পার্ট আছে সাইবার সিকিউরিটি রিলেটেড। তো আমার বিবেচনায় যেটা মত প্রকাশের স্বাধীনতাকে সাংঘাতিকভাবে বাড়িত করে, এটা রিপিল করে দেওয়া উচিত। কিন্তু সাইবার সিকিউরিটি পার্ট, যেটা কম্পিউটার হ্যাকিং, প্রাইভেসি বিনষ্ট করে হ্যাকিং, এগুলোকে প্রোটেক্ট করা উচিত, কারণ সারা দুনিয়াতে হ্যাকিং ইজ অ্যান অফেন্স। সরকারের অবস্থানও তো অনেকটা তাই শোনা যাচ্ছে, শুনেছি আমি গতকালকেও যে মুক্তি দিবেন, সরকারের অবস্থানও তাই। এটা যদি সরকারের অবস্থান হয়ে থাকে পাবলিকলি এবং ইন্টারনালি, তাহলে আমি মনে করব যে সরকারের অবস্থানটা জাস্টিফাইড, এটাই করা উচিত। আপনি তো সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সচেতন নাগরিক। বাংলাদেশে তো 5ই আগস্ট একটা, অনেকে বলে থাকে যে 5ই আগস্টের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ আলাদা, যেটা ডক্টর ইউনূস সাহেবও দেখলাম আমি একটা ইন্টারভিউতে বলেছেন, যদি আমরা আগের বাংলাদেশেই ফিরে যাই তাহলে আর এত পরিবর্তন ত্যাগের মূল্য কি? এই পরিবর্তনটা আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং আপনি আসলে কীরকম একটা সমাজ, রাষ্ট্র, রাজনীতিতে কেমন পরিবর্তন দেখতে চান? আমি তো মনে করি সমাজ, রাষ্ট্র, রাজনীতিতে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। এই জবাবদিহিতা কয়েকটা ভাবে হয়, তার মধ্যে সবচাইতে বড় জবাবদিহিতার মেকানিজম হলো প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। এই জবাবদিহিতা আসে বিচার বিভাগ থেকে, এই জবাবদিহিতা আসে ইলেকশন কমিশন থেকে, এই জবাবদিহিতা আসে অ্যান্টি কারাপশন কমিশন থেকে, এই জবাবদিহিতা আসে বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্সিং সিস্টেম থেকে।
এইগুলোকে ট্রান্সপারেন্ট মেকানিজম করে পরিচালিত করা প্রয়োজন। এবং আমার মনে হয় যে তরুণ সমাজ এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা ওল্ড ফ্যাশনের কমপ্লেক্স মেকানিজমের পলিটিক্স পছন্দ করে না। আমার বাড়িতেও তো সন্তান আছে, আমারও তো আত্মীয় স্বজন আছে, সমাজে আমরা প্রতিদিনই মানুষের সঙ্গে মিশি। ক্রিয়েটিভ ইনোভেটিভ সলিউশন চায়, তারা ইনক্লুসিভ সলিউশন চায়। তারা চায় যে তাদেরকে ইনক্লুড করে কর্মগুলি সম্পন্ন করা হোক, তাদের চিন্তার মূল্যায়ন করা হোক, তাদের ট্যালেন্সিকে কনসিডার করা হোক, তাদেরকে অ্যাপ্রোচ করা হোক। ওল্ড ফ্যাশনের যে পলিটিক্সটা যা আমরা ফেস করেছি, এটা অনেকটাই ব্যুরোক্রেটিক, এটা অনেক বেশি আমলাতান্ত্রিক, এবং এটা অনেক বেশি পুরনো ধ্যান ধারণার উপর প্রতিষ্ঠিত। সেই জন্য প্রয়োজন হবে এই নতুন ধ্যান ধারণাকে ওয়েলকাম করা, তাদেরকে ইনকর্পোরেট করা, তাদের চিন্তা চেতনাকে এখানে জায়গা করে দেয়া, তারা যেন লেফট আউট ফিল না করে। এবং সম্ভবত একটা পরিবারেরও যিনি প্রধান থাকেন, তার দায়িত্ব থাকে তার পরিবারের সন্তানাদি, নিউ জেনারেশন, তাদের আন্ডারস্ট্যান্ডিংকে, ফিলিংসকে রেসপেক্ট করা। এবং এই ধরনের একটা রেসপেক্টফুল সিচুয়েশনের যে সার্কামস্টেন্সেস এখন ক্রিয়েট হয়েছে, এটা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থায়ীকরণ হয়, পার্টিগুলো যদি এগুলি ইনক্লুড করে। এমনিতে আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলি এই পরিবর্তনে প্রস্তুত? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মনে হয় যে সকল রাজনৈতিক দলেই চিন্তা ভাবনার সূচনা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে এই ধরনের রিফরমেশন প্রক্রিয়াটা বাস্তবিক অর্থে বড় ধরনেরভাবে কোনো পার্টি তার ইন্টারনালি নিয়েছে এটা দেখা যাচ্ছে না। কিন্তু সকলেই ধাক্কা খেয়েছে, কারণ যে আন্দোলনগুলো আগে হয়েছে, সরকার বিরোধী বলি কিংবা ইলেকশন কেন্দ্রিক বলি, কোথাও তো সাকসেসফুল মুভমেন্ট হয় নাই। কিন্তু এই নতুন প্রজন্ম সেটা করেছে। সেই করার ক্ষেত্রে অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর অতীতের সংগ্রাম, সকল পলিটিক্যাল পার্টিগুলোর ডেমোক্রেসির জন্য যে আকাঙ্ক্ষা, যে দীর্ঘদিন তারা সংগ্রাম করেছে, প্রতিটা জায়গায় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কিন্তু ফাইনাল ঘটনাটা তো ছাত্রদের নেতৃত্বেই হয়েছে। এই জন্য উচিত হবে সকলকেই নতুনভাবে ভাবা। নতুনভাবে ভাবা বলতে আমি বোঝাচ্ছি ওল্ড ফ্যাশন থেকে সরে আসা, নতুন জেনারেশনকে ইনকর্পোরেট করা, ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ থিঙ্কিং বিল্ড আপ করা, নতুন প্রোগ্রাম মডিউল বিল্ড আপ করা, ওপেন সোসাইটিতে ইন্ডিপেন্ডেন্টলি কম্পিট করার মতো ব্যবস্থা করে দেওয়া, ব্রিলিয়ান্ট মাইন্ড, ইয়াং মাইন্ডস তাদেরকে উপরে তুলে নিয়ে আসার জন্য স্কোপ করে দেয়া। এটি যদি করে দেওয়া হয়, তাহলে ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি বিল্ড আপ হলে তার সংস্কারটা দীর্ঘস্থায়ী হবে। অন্যথায় চাপিয়ে দেয়া সংস্কার দীর্ঘক্ষণ বহাল রাখা সম্ভব হয় না। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।